রচনা, শিলা এবং মিতা তিন বান্ধবী। তিনজনই একে অপরকে খুবই ভালোবাসে, কিন্তু তাদের তিনজনের মধ্যে সামাজিক অবস্থার পার্থক্য ছিল। রচনা এবং শিলা অনেক বড়লোক পরিবারের মেয়ে ছিল, আর অন্যদিকে মিতা ছিল ভীষণ গরিব। মিতার বাবা রাজমিস্ত্রির কাজ করে কোনো মতে মেয়ের পড়াশোনার খরচা বহন করে, আর সেই সাথে খুব ছোট বয়সে মিতার মা মারা যায়। কিন্তু রচনা এবং শিলা মিতার সঙ্গে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করে না। তারা নিজেদের থেকেও মিতাকে বেশি ভালোবাসে। একদিন মিতা কলেজ থেকে বাড়ি ফিরলে এক ফুচকাওয়ালাকে বাড়ির সামনে দিয়ে যেতে দেখে। ও ফুচকাওয়ালা দাদা, আমার বাড়ির সামনে একটু দাঁড়াও না, কারণ আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করছে। আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। আচ্ছা দিদি ভাই, তাড়াতাড়ি আসুন, কেননা আমাকে অনেক দূরে যেতে হবে। মিতা বাড়ির সামনে ফুচকাওয়ালাকে দাঁড় করিয়ে রেখে তার বাবার কাছে 20 টাকা নিতে চলে যায়। অন্যদিকে ফুচকাওয়ালা মিতার জন্য অপেক্ষা করতে থাকে। বাবা, আমাকে 20 টাকা দেবে? আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। মাত্র 20 টাকার ফুচকা খেয়ে আমি বাড়ি চলে আসব, কারণ ফুচকা দেখলেই আমার জিভে জল চলে আসে। বাজার করে ফেরার পর আমার কাছে মাত্র 20 টাকা বেঁচে আছে, আর সেই 20 টাকা দিয়ে আমাকে গাড়ি ভাড়া করে কাজে যেতে হবে। তাই আমি তোকে অন্য কোনো দিনে ফুচকা খাওয়াবো, আজকে আমি তোকে ফুচকা খাওয়াতে পারবো না মিতা। বাবার মুখে এমন কথা শুনে মিতার মন খারাপ হয়ে যায়, তাই সেই দিন সে আর ফুচকা খেতে পারে না। ও ফুচকাওয়ালা দাদা, তোমাকে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না, কারণ আমি আজকে ফুচকা খেতে পারবো না। আমার কাছে 1 টাকাও নেই। তুমি এখানে দাঁড়িয়ে যত বেশি টাকাটা কি করবে, আমার ততই ফুচকার প্রতি লোভ আরো বেড়ে যাবে। তাই তুমি এখান থেকে চলে যাও। ফুচকা খাবার যখন টাকা নেই, তাহলে আমাকে বাড়ির সামনে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখলে কেন? আমি তোমার মতো মেয়েদের সব ধান্দা বুঝি। তুমি আমাকে এখন টাকা ছাড়া ফুচকা খাওয়ার জন্য এরকম কষ্টের গল্প শোনাচ্ছ, তাই তো? এভাবেই ফুচকাওয়ালা মিতাকে খারাপ কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এর ফলে মিতার মন আরো বেশি খারাপ করে। এমনকি সে ফুচকা খেতে না পাওয়ায় সেদিন রাত্রিবেলা কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কলেজে যাওয়ার পরেও মিতার মন খুবই খারাপ থাকে। এই দেখে তার 2 ধনী বান্ধবী তাকে জিজ্ঞাসা করে, কি রে মিতা, তুই এরকম মন খারাপ করে আছিস কেন? তুই যদি আমাদের কিছু না বলিস, তাহলে আমরা কি করে বুঝবো যে তোর কষ্ট হচ্ছে কেন? মিতা, তুই ভালো করেই জানিস, তোর মন খারাপ থাকলে আমাদের দুজনেরও মন খারাপ হয়ে যায়, আর আমরা একদমই চাই না যে তুই এরকম ভাবে কষ্ট পাবি। আমাদেরকে বল না কি হয়েছে, না হলে কিন্তু আমরা দুজন তোর সঙ্গে আর কথা বলবো না। হ্যাঁ, এখন এটাই বাকি আছে। আমি গরিব বলে তোরা দুজন আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিবি, কারণ এমনিতেই আমার কাছে টাকা নেই বলে কালকে আমি সামান্য ফুচকাও খেতে পারলাম না। আর এখন তোদের সঙ্গে কথা বলছি না বলে তোরা আমার সঙ্গে কথা বলাটাও বন্ধ করে দে, তাহলেই ভালো হবে। ও আচ্ছা, এই ব্যাপার, এখন বুঝতে পেরেছি তুই কেন মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস। তোর ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই তো? এই কথাটা আমাদের বললেই হতো, তাহলে এতক্ষণে আমরা 3 জনে মিলে ফুচকা খেতে চলে যেতাম। এই রচনা, জানিস পাশের রেস্টুরেন্টে একটা বড় ফুচকার কাউন্টার হয়েছে। সেখানে বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায়। দই ফুচকা, ঘুগনি ফুচকা, পাপড়ি চাট ফুচকা, পেপসি ফুচকা, আলু ফুচকা, মাংস ফুচকা সব পাওয়া যায়। চল আমরা 3 জনে মিলে আজকে ওখানে গিয়ে ফুচকা খাবো। মিতা প্রথমে তার 2 বড়লোক বান্ধবীর সঙ্গে কিছুতেই ফুচকা খেতে যেতে চায় না। যেহেতু তার কাছে টাকা নেই, তাই সে ভীষণ অপমানিত বোধ করে। তবে তার 2 বড়লোক বান্ধবী নিজের গরিব বান্ধবীকে ছাড়া কিছুতেই ফুচকা খেতে যেতে চায় না। তাই রচনা এবং শিলা মিতাকে জোর করে ফুচকা খেতে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে রচনা এবং শিলা অনেক দামি দামি বিভিন্ন রকমের ফুচকা অর্ডার করে। এই ফুচকাগুলো দেখে আমার জিভে একেবারে জল চলে আসছে। এত ধরনের ফুচকা পৃথিবীতে পাওয়া যায়, আমি তো এর আগে কখনো শুনিনি। আমার মনে হচ্ছে আমি সব ফুচকা খেয়ে নিই। এই বলে মিতা বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে। একেই মিতা গরিব, তার উপর সে ইচ্ছা মতো ফুচকা খেতে পারে না। আর আজকে সে নিজের সামনে এত ফুচকা দেখে কিছুতেই লোভ সামলাতে পারে না। তাই মিতা রেস্টুরেন্টের অর্ধেক ফুচকা একাই খেয়ে নেয়। এভাবেই মিতা ফুচকা খেয়ে যত না শান্তি পায়, তার থেকে রচনা এবং শিলা মিতাকে বেশি বেশি করে ফুচকা খাওয়াতে পেরে মনে মনে প্রচন্ড আনন্দ পায়। তোর যত ইচ্ছা তুই ততগুলো ফুচকা খেতে পারিস, টাকা পয়সার কথা একদম চিন্তা করবি না, কারণ তোর 2 বড়লোক বান্ধবী থাকতে তোর কোনোদিনও ফুচকা খাওয়ার অভাব হবে না। এভাবেই 3 জনে ফুচকা খেয়ে যখন রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে, তখনই তাদের সঙ্গে সায়ন্তিকার দেখা হয়। সায়ন্তিকা অনেক ধনী হলেও তার মন ভীষণ পরিমাণে নিকৃষ্ট ছিল, তাই সে গরিব মিতাকে একেবারেই পছন্দ করে না। কিন্তু মিতা ভুল করে সায়ন্তিকাকে দেখা মাত্রই ফুচকার ঢেকুর তুলে ফেলে। তাই সায়ন্তিকা তার উপর ভীষণ জোরে হেসে ওঠে।
কিরে মিতা, নিজের বড়লোক দুই বান্ধবীর পকেট মেরে ভালোই তো ফুচকা খেয়েছিস বল। বুদ্ধি করে কলেজে দুটো বড়লোক বান্ধবী পাতিয়ে নিয়েছিস যাতে তোকে কোনো টাকা খরচা করতে না হয়। আর এই মেয়ে দুটো ভীষণ বলদ যে তোর মতো চালাক গরিব মেয়েকে নিজেদের বন্ধু বানিয়েছে। এই শোন, আমাদেরকে নিয়ে একদম খারাপ কথা বলবি না। আমার দুই বান্ধবী আমাকে অনেক ভালোবাসে, ওরা নিজেদের ইচ্ছায় আমাকে ফুচকা খাইয়েছে। আর তুই এমন একটা ফালতু মেয়ে যে তুই বড়লোক হওয়া সত্ত্বেও রাস্তার গরিব মানুষদেরকে দেখলে কখনো তাদেরকে সাহায্য করিস না। একদম ঠিক কথা বলেছিস মিতা, এসব ফালতু মেয়েদের সঙ্গে কথা বলতেও ইচ্ছা করে না। চল এখান থেকে চল। এভাবেই সায়ন্তিকাকে মুখের উপর জবাব দিয়ে তিন বান্ধবী সেখান থেকে চলে যায়। কিন্তু মিতার কথাগুলো সায়ন্তিকার ভীষণ পরিমাণে গায়ে লাগে, তাই সে কিছুতেই তার এমন অপমান ভুলতে পারে না। আমাকে অপমান করার বদলা আমি নিয়েই ছাড়বো। আর মিতা, তোকে কিভাবে জব্দ করতে হয় আমি ঠিক ভালো করেই জানি, তাই শুধু সময়ের অপেক্ষা। আর কিছুদিন পর আমি তিনজনকে বুঝিয়ে দেব যে কত ধানে কত চাল হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রত্যেকদিন রচনা এবং শিলা দুই বড়লোক বান্ধবী তাদের গরিব বান্ধবী মিতাকে টাকা খরচা করে অনেক অনেক ফুচকা খাওয়ায়, কারণ মিতার একমাত্র পছন্দের খাবার ছিল ফুচকা। একদিন তিন বান্ধবী ঠিক করে যে তারা একটি ঠেলাগাড়ির সামনে গিয়ে ফুচকা খাবে। তাই তারা কলেজ ছুটি হয়ে যাওয়ার পর তাদের কলেজের বাইরে একটা ঠেলাগাড়ির সামনে যায় এবং সেখানে গিয়ে ফুচকা খেতে শুরু করে। আর রচনা এবং শিলা ইচ্ছা করে মিতাকে রাগানোর চেষ্টা করে। এই মিতা, তোর পাতার ফুচকাগুলো মনে হয় আমার পাতার ফুচকা থেকে বেশি বড়, তাই আমাকে তোর পাতা থেকে ফুচকা দিবি, কারণ আমার পাতার ফুচকাগুলো ছোট মনে হচ্ছে। সত্যি রচনা, তুই ঠিক কথাই বলেছিস। আর দেখ, মিতা ফুচকা খেতে ভালোবাসে বলে ফুচকা দাদা মিতার ফুচকাতে বেশি বেশি করে আলু আর টক ঝাল দিয়েছে, আর আমাদের ফুচকাতে একদম আলু দেয়নি। এই মিতা, আমাদেরকে তোর পাতার ফুচকাগুলো দে না। একদম বাজে কথা বলবি না, ফুচকাওয়ালা দাদা সবাইকে সমান সমান ফুচকা দিয়েছে। আমি বেশি ফুচকা খেতে ভালোবাসি বলে তোরা আমার সঙ্গে মজা করছিস, তাই তো? যা, তোদের সঙ্গে আমি আর কথাই বলবো না। আমি আর কখনো তোদের সঙ্গে ফুচকা খাবো না। এই বলে মিতা ফুচকার পাতা রেখে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে চায়। এই মিতা, দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমাদের উপর রাগ করিস না প্লিজ, আমাদের ভুল হয়ে গেছে। আমরা তো তোর সঙ্গে ইয়ার্কি করছিলাম। এই মিতা, শোন না, আমরা আর কখনো তোর সঙ্গে ইয়ার্কি করব না, কিন্তু এভাবে আমাদের উপর রাগ করে তুই এখান থেকে চলে যাস না। মিতা প্লিজ, তোর যত ইচ্ছা হয় তুই তত ফুচকা খেতে পারিস, কোনো অসুবিধা নেই। মিতা তাদের কোনো কথাই শুনতে চায় না। সে রাগ করে বাড়ি চলে যাবে বলে তাড়াতাড়ি করে রাস্তা পার হতে যায়, কিন্তু এমন সময় একটা গাড়ি এসে মিতাকে ধাক্কা মেরে আহত করে সেখান থেকে চলে যায়। অ্যাক্সিডেন্টের ফলে মিতা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এমন দৃশ্য দেখে চারপাশে ভিড় জমে যায়। রচনা এবং শিলা কোনো পথ খুঁজে পায় না যে কিভাবে তারা তাদের বান্ধবীকে বাঁচাবে। এই মিতা, কি হলো? চোখ খোল মিতা, আমরা তোকে কিচ্ছু হতে দেব না। শিলা, তাড়াতাড়ি মিতাকে নিয়ে নার্সিং হোমে যেতে হবে, তা না হলে আমাদের বন্ধুকে আমরা হারিয়ে ফেলবো। হ্যাঁ রে, ঠিক বলেছিস, তাড়াতাড়ি চল, আমি অ্যাম্বুলেন্সে ফোন করে জানিয়ে দিচ্ছি। এভাবেই রচনা এবং শিলা দুজনে মিলে মিতাকে নার্সিং হোমে নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা ধরে অপারেশন থিয়েটারে মিতার অপারেশন চলে। অপারেশনের পর দেখুন, আমাদের পুরো টিমে আপনাদের বান্ধবীকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, তাই ওনাকে আমরা প্রাণে বাঁচাতে পেরেছি। কিন্তু না, দুটো পা প্যারালাইজ হয়ে গেছে। গাড়িটা এমন জোরে পায়ে এসে ধাক্কা মেরেছে যে দুটো পাকে আমরা বাঁচাতে পারিনি। ওনাকে এবার থেকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হবে। নিজের বান্ধবীর এমন অবস্থা শুনে রচনা এবং শিলা দুজনেই হাউ হাউ করে কেঁদে ওঠে। মিতার অবস্থার জন্য তারা নিজেদের ফুচকা খাওয়ার উপর দোষ দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে মিতার জ্ঞান ফিরে আসে। সে যখন জানতে পারে যে সে আর কখনো হাঁটতে পারবে না, তখন সে কিছুতেই এই কথা মেনে নিতে পারে না। আজকে যদি ফুচকা খাওয়ার সময় আমি তোদের উপর রাগ না করতাম, তাহলে আমাকে নিজের পা দুটো হারিয়ে ফেলতে হতো না। একই আমি গরিব, তার উপর আমার এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। আমার গরিব বাবা আমার চিকিৎসা করতে পারবে না। তুই একদম চিন্তা করিস না মিতা, তুই যখন ফুচকা খাচ্ছিলিস তখন আমরা দুজনে তোকে অনেক জ্বালাতন করেছি, আর সেই জন্যই তোর সঙ্গে এমন ঘটেছে। তাই আমরা নিজেদের প্রায়শ্চিত্ত নিজেরাই করব। তোর চিকিৎসার দায়িত্ব আজ থেকে আমাদের। তুই যতক্ষণ পর্যন্ত না সুস্থ হবি ততক্ষণ পর্যন্ত আমরা দুজনে তোর দেখাশোনা করব, আর আমরা কাকুকে একটা টাকাও খরচা করতে দেব না। এভাবেই দুই বান্ধবী মিলে মিতাকে হুইল চেয়ারে বসিয়ে তার বাড়িতে নিয়ে যায়। মিতার বাবা নিজের মেয়ের এরকম অবস্থা দেখে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে।
মিতা একদিন হুইল চেয়ারে বসে আছে এমন সময় একটি ফুচকাওয়ালা তার ঘরের সামনে দিয়ে ডাক দিতে দিতে চলে যায়। কিন্তু মিতা হাঁটতে না পারার জন্য দৌড়ে গিয়ে ফুচকা খেতে পারে না, তাই তার চোখে জল চলে আসে। সে হুইল চেয়ারে বসে বসে কাঁদছে এমন সময় মিতা দেখে যে তার দুই বড়লোক বান্ধবী তার জন্য অনেক অনেক ফুচকা নিয়ে এসে হাজির হয়েছে। তুই ভাবলি কি করে যে এখন তুই হাঁটতে পারছিস না বলে তোর ফুচকা খাওয়া বন্ধ হয়ে যাবে? আমরা দুই বান্ধবী যতক্ষণ তোর সাথে আছি ততক্ষণ তোর চোখে আমরা জল আসতে দেব না। এই দেখ, আমরা তোর পছন্দের বেশি টক আর বেশি ঝাল দেওয়া ফুচকা নিয়ে এসেছি। এখন আমরা নিজের হাতে তোকে ফুচকা খাইয়ে দেব। এই বলে দুই বান্ধবী মিতাকে নিজের হাতে ফুচকা খাওয়াতে থাকে। এভাবেই মিতা হাঁটতে না পারলেও তার ফুচকা খাবার ঘাটতি হয় না। তোর অ্যাক্সিডেন্টের জন্য যে দায়ী তাকে পুলিশ শাস্তি দিয়েছে, সেই খবরটা দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। ওই বদমাইশ সায়ন্তীকে ইচ্ছা করেই তোর এরকম অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আমরা পুলিশকে জানিয়ে এই ঘটনা জানতে পেরেছি, আর এই কারণেই পুলিশ সায়ন্তিকাকে ধরে নিয়ে গেছে। সায়ন্তিকা উচিত শাস্তি পেয়ে গেছে, সেই সাথে সায়ন্তিকা তো চিকিৎসার খরচা দিতে রাজি হয়েছে। আমরা ওর কাছ থেকে টাকা আদায় করেই ছেড়েছি, তাই আমরা দুজনে ঠিক করেছি তোকে নিয়ে আমরা ব্যাঙ্গালোরে যাব আর তোকে সুস্থ করেই বাড়িতে নিয়ে আসব। প্রত্যেক গরিব ঘরে যেন তোদের মতো বান্ধবী থাকে, তাহলে আর কারোর জীবনে কোনো কষ্ট থাকবে না। অন্তত আমার জীবনে তোরাই হলে দুজন আসল রত্ন। সেদিনই তারা তিন বান্ধবী একসঙ্গে ফুচকা খেয়ে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ব্যাঙ্গালোরে গিয়ে রচনা এবং শিলা মিতার পায়ের চিকিৎসা করে তাকে পুরোপুরি সুস্থ করে তোলে। এর ফলে মিতা আবার আগের মতো তার দুই বান্ধবীর সঙ্গে হেঁটে গিয়ে ফুচকা খায়। মহুয়া এবং সঞ্জয়ের বিয়ে হয়েছে প্রায় 1 বছর আগে। এই 1 বছরে মহুয়া তার বাপের বাড়ির সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখেনি। সঞ্জয় জানতে চাইলেও মহুয়া বলেছে তার বাপের বাড়ির লোকজন নাকি তাকে অপমান করেছে, আর সেই জন্যই সে তাদের সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখতে চায় না। সবকিছু মোটামুটি ঠিকঠাকই চলতে থাকে। হঠাৎই সঞ্জয়ের দুই ভাই অরুণ এবং পুষ্কর মহুয়ার দুই বোন সৃজনী এবং অর্পিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। নিজের বোনেদেরকে নিজের জা হিসেবে শ্বশুরবাড়িতে দেখে মহুয়া একেবারে আকাশ থেকে পড়ে। আমি যদি জানতাম আমাকে এদের সঙ্গে এসে থাকতে হবে তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। তোমার ভাইরা আগে থেকে কেন বলেনি যে ওরা আমার বোনেদেরকেই বিয়ে করবে? তুমি কি আমাকে আগে বলেছো তোমার আরো দুটো বোন আছে? তুমিও যেমন জানতে না, আমিও তেমন জানতাম না। এই 3 বোন মিলে একসাথে এক শ্বশুরবাড়িতে থাকবে, এর থেকে বেশি আনন্দের কি হতে পারে? আনন্দ? ওরা আমার জীবন অতিষ্ঠ করে দেবে। ওরা কি ভয়ানক জিনিস তুমি জানো না। আমি নিজের বোনদের এরকম ভাবে বলছি বলে তুমি আমাকে খারাপ ভাবতে পারো, কিন্তু কয়েকদিন গেলেই তুমি বুঝতে পারবে আমি একটুও মিথ্যা কথা বলিনি। বাড়িতে তো তোমার সাথে শুধু তোমার বোনরা থাকবে না, আমি আর আমার ভাইরাও থাকবো। আর এরা তোমাকে কিভাবে বিরক্ত করে আমিও দেখছি। সঞ্জয় বারবার বোঝানোর পরেও মহুয়ার মন মানতে চায় না। সে কিছুতেই তার বোনেদের সঙ্গে এক বাড়িতে থাকতে রাজি নয়। অপরদিকে মহুয়ার সাথে থাকতে তার বোনেদের কোনো আপত্তি আছে বলে মনে হয় না, কারণ তারা তাদের দিদিকে তাদের সামনে থেকে দেখে বেশ খুশি বলেই মনে হয়। এবার এসেছে উট পাহাড়ের নিচে। ও আমাদের থেকে বড় বলে আমাদের থেকে নিজেকে বেশি চালাক মনে করে, কিন্তু ও মাঝে মাঝে ভুলে যায় বয়সে বড় হলেই বুদ্ধি বেশি হয় না। দেখ, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, ও আমাদের সাথে যাই করুক আমরা ওর মতো নিচে নেমে ওকে কোনোভাবেই অপমান করব না কিংবা কষ্ট দেব না। তবে হ্যাঁ, ও যদি আবার আমাদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে তার আগেই আমরা ব্যবস্থা করব। হঠাৎ করে নতুন দুই বউ বাড়িতে আসতেই এমন অশান্তির সৃষ্টি হবে এটা সঞ্জয় কিংবা তার দুই ভাই কখনোই ভাবতে পারেনি। তারা অনেক চেষ্টা করলেও তাদের স্ত্রীদের একসঙ্গে মিলেমিশে থাকার কথা বুঝে উঠতে পারে না। এভাবেই অনেকগুলো দিন কাটে। কি শুরু হয়েছে বলতে পারি এটার মধ্যে? এইদিকে একজন চিৎকার করে যাচ্ছে, ওইদিকে দুজন মিলে নিজেদের মধ্যে নানা রকমের আলাপ আলোচনা করছে। আমাদের বাড়িটা তো বাড়ি কমা নাটকের থিয়েটার বেশি মনে হচ্ছে। মাঝে মধ্যে তো সৃজনী আর অর্পিতার কথা শুনে মনে হয় ওরা নিজেদের দিদির সাথে এরকম করবে বলেই হয়তো আমাদের বিয়ে করেছে। হয়তো তোর এখনো মনে হচ্ছে করেছে? আমি তো প্রথম দিনেই বুঝে গেছি যে ওরা জেনে বুঝেই এটা করেছে। কিন্তু কেন এরকম করলো সেটাই তো কিছু বুঝতে পারছি না। কেউ তো কিছু বলছেই না। মহুয়া তো আমাকে আগে কখনো বলেনি যে ওর দুটো বোন আছে, আর এদিকে তোরা বলছিস ওর দুই বোন ওর সাথে বোঝাপড়া করার জন্য এই বাড়িতে বিয়ে করে এসেছে।
এসব নানান রকমের কথা ভাবতে ভাবতে তিন ভাইয়ের চিন্তায় কপালে ভাঁজ পড়ে। তারা তিনজন না চাইলেও ছোটখাটো কোনো না কোনো কারণে তাদের বাড়িতে প্রত্যেকদিন অশান্তি লেগেই থাকে। তাদের বাড়ির সমস্যা হলো বাড়ির তিন বউকে নিয়ে, কারণ তারা কেউ কিছু বলতেই চায় না যে কেন তাদের তিন বোনের মধ্যে এতটা দূরত্ব। এমনই একদিন তিন ভাই অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে আসে। এমন সময় হঠাৎই তিন বোনের মধ্যে ঝামেলা শুরু হয়। তোদের সমস্যাটা কি? তোরা তো দেখলি যে আমি সকাল থেকে উঠে সবার জন্য লুচি তরকারি বানালাম, তারপরেও আমার খাবার দেওয়ার আগে তোরা কেন ওদের দুধ কর্নফ্লেক্স দিয়ে দিলি? আমাকে অরুণ বলল ওর খিদে পেয়েছে, আমি তো জানতাম না তোমার কতক্ষণ লাগবে, তাই ভাবলাম ওকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিই। কিন্তু এখানে এসে দেখলাম দাদা ভাইও এখানে বসে আছে, ওদেরকে না দিয়ে আমি শুধু অরুণকে কিভাবে খেতে দেব, তাই সবাইকেই দিয়ে দিলাম। লুচি তরকারি বানাতে তো একটু সময় লাগবেই, তোরা ইচ্ছা করে এগুলো করলি তাই না, যাতে আমার বানানো খাবারগুলো নষ্ট হোক? এসব করতেই তোরা এখানে এসেছিস বল? তো আমার কেন মনে হয় আমরা এখানে এসব করতেই এসেছি? এরকম করার কি কোনো কারণ আছে? তোমার যখন মনে হচ্ছে আমরা ইচ্ছা করেই করছি, তাহলে এরকম করার কারণটাও তুমি জানবে নিশ্চয়ই। আচ্ছা সব এখন বাদ দাও, আমাকে লুচি তরকারি দাও তো। আমার কর্নফ্লেক্স খেয়ে পেট ভরেনি, এখন আমাকে দুটো লুচি দাও আর বাকিটা টিফিনে প্যাক করে দিও। সঞ্জয়ের কথা শুনে তার ভাইরাও তাই করে। কোন রকমে সেই দিন ঝামেলা হতে হতে বন্ধ হয়। এভাবেই দিনের পর দিন চলতে থাকে। একদিন মহুয়া রান্না করছে, এমন সময় তার দুই বোন রান্নাঘরে আসে। কি রান্না করছো দিদি ভাই? দেখো আবার বিষ টিষ মিশিয়ে দিও না যেন, আমরা ছাড়াও ঘরের বাকি লোকেরাও কিন্তু এই খাবারটা খাবে, এটা ভুলে যেও না কিন্তু। এই বাড়িতে এসেছিস 2 মাস হতে চললো, বীজ যদি মেশানোর হতো তাহলে আগেই মিশিয়ে দিতাম। আমি তোদের মতো নই, আর সেই জন্যই তোদের এসব অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করছি। তুমি আমাদের মতো কিভাবে হবে দিদি ভাই? আমরা তো ভালো, আমাদের মতো হতে গেলে তোমাকে আরো একবার জন্ম নিতে হবে, তাতেও আমি শিওর নই তুমি আমাদের মতো ভালো হতে পারবে কিনা। তোরা এসব করতে এই বাড়িতে এসেছিস তাই না? একটা জিনিসের জন্য তোরা একেবারে হাত ধুয়ে আমার পেছনে পড়ে গেছিস। তোরা যেটা চেয়েছিলি সেটা তো তোরা পেয়ে গেছিস, তাও কেন আমার পেছনে পড়ে আছিস তোরা? যতদিন না তোমার এই ভালো মানুষের মুখোশটা তোমার স্বামীর সামনে ছিঁড়ে ফেলতে পারছি, ততদিন তো এরকম করতেই হবে। আমরা তো আর তোমার মতো নই যে একেবারে পেছন থেকে ঝোপ বুঝে কোপ মেরে দেব। ভদ্রভাবে কথা বল, আমি কোনো ঝোপ বুঝি কোপ মারিনি, যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। তোরা যদি এখনো ওই একটা জিনিসের জন্য এভাবে আমাকে বিরক্ত করতে থাকিস, তাহলে আমি নিজেই সঞ্জয়কে সবকিছু বলে দিতে বাধ্য হব। অত সাহস তোমার নেই, সাহস থাকলে এই 1 বছরে অন্তত বাড়িতে তুমি একবার ফোন করতে। আমাদের কথা বাদ দাও, অন্তত বাবা মায়ের একবার খোঁজ নিতে। এই 1 বছরের মধ্যে অন্তত একবার নিজের স্বামীকে সত্যি কথাটা বলতে পারতে। এভাবে মহুয়ার সাথে তার 2 বোনের আবার ঝগড়া শুরু হয়। সঞ্জয়ের বাকি ভাইরা এই সমস্ত নিয়ে এত কিছু চিন্তা না করলেও সঞ্জয়ের চিন্তা দিনে দিনে বাড়তেই থাকে। তার মনে হয় তারা যখন বাড়িতে থাকে না, সেই সময় হয়তো সৃজনী এবং অর্পিতা দুজনে মিলে তার বউ অর্থাৎ মহুয়াকে বিরক্ত করে। এইসব কথা ভাবতে ভাবতে সঞ্জয়ের অফিসে মন বসে না। সে অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির সামনে এসেই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সে চুপচাপ দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে এবং সে মহুয়া ও তার বোনেদের সমস্ত কথা শোনার চেষ্টা করে। আমাকে যদি সঞ্জয়ের পছন্দ হয়, আমি সেটাতে কি করতে পারি? আমাকে যদি ওর নিজের পছন্দ না হতো, তাহলে ও তো নিশ্চয়ই আমার কথা শুনে আমাকে বিয়ে করতো না। এখানে পুরো দোষ তো আমার নেই। পুরো দোষটাই তোমার। আমার জন্য সঞ্জয়ের বিয়ে সম্বন্ধ এসেছিল সেটা তুমি জানতে। বাড়ির বড় বউ, এত বড় কোম্পানির মালিকের বউ, এসব কিছু লোভ তুমি ছাড়তে পারোনি, তাই তুমি এই চালাকিটা করেছিলে। ঠিক আছে, তোর যদি সেই কারণেই আমার উপর রাগ হয়ে থাকে, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু অর্পিতা আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করে? ওর আমি কি ক্ষতি করেছি? ছোট থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর এখন আমি ওর সবচেয়ে বড় শত্রু হয়ে গেলাম। তুমি দিদি ভাইয়ের সাথে কি করেছো তার জন্য আমি তোমার উপর রাগ করিনি। আমি রাগ করেছি তুমি বাবা মায়ের নামে মিথ্যা কথা বলেছো। বাবা মায়ের গহনা চুরি করে ওদের সেই সম্বলটুকু নিয়ে নিয়েছো শুধুমাত্র বড়লোক বাড়ির বউ হবে বলে। এত ক্ষতি করেও তুমি একবারও বাবা মায়ের খোঁজ নাওনি। অর্পিতার কথা শেষ হতে না হতেই সঞ্জয় ঘরে ঢুকে আসে। সঞ্জয়কে দেখে হঠাৎ করে সবাই চমকে ওঠে। তুমি এখানে কি করছো? তোমার অফিস শেষ হতে এখনো তো কয়েক ঘন্টা বাকি।
ভাগ্যিস এসেছি, তাই জন্যই তাতে কিছু শুনতে পেলাম। এবার আমাকে সমস্ত কিছু খুলে বলো, অর্ধেক জেনে আমি আমার সারা জীবন এইভাবে কাটাতে পারবো না। মহুয়া অনেকবার বারণ করলেও সঞ্জয় সমস্ত কিছু শোনার জন্য জোর করতেই থাকে। আজ থেকে প্রায় 1 বছর আগের কথা, যখন সৃজনীর জন্য সঞ্জয়ের সম্বন্ধ আসে। তাদের সারা বাড়িতে একটা খুশির আমেজ বয়ে যায়। সবাই প্রাণ খুলে খুশি হলেও মহুয়া কিছুতেই খুশি হতে পারে না। আমি বড়, আমার আগে আমার বোনের বিয়ে কেন হবে? তোমরা কি সবার সামনে এটা প্রমাণ করতে চাইছো যে আমার থেকে আমার বোন অনেক বেশি ভালো আর আমার থেকে অনেক বেশি গৃহিণী হওয়ার যোগ্য? আমরা তো কিছু করিনি, এমনকি সঞ্জয় এখনো সৃজনীকে দেখেনি। সঞ্জয়ের পিসি মানে আমার যে গ্রামের বান্ধবী, তার তো সৃজনীকে পছন্দ হয়েছে। সে নিজে থেকে এসে সৃজনীর জন্য সঞ্জয়ের সম্বন্ধ এনেছে। ও এই ব্যাপার, তাহলে সঞ্জয়ের সঙ্গে সৃজনীর বিয়েটা ভাঙতে আমার বেশি সময় লাগবে না। এবার আমাকে আমার প্ল্যানে কাজ করতে হবে, যাতে সঞ্জয় সৃজনীকে দেখতে আসার আগেই আমার ভালোবাসায় একেবারে হাবুডুবু খায়। এসবই ভাবতে ভাবতে মহুয়া আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। সঞ্জয় কোথায় কাজ করে, তার বাড়ি কোথায়, এসব মহুয়ার পক্ষে জানাটা খুব একটা অসুবিধা ছিল না। তাই সে সমস্ত খোঁজ খবর নিয়ে সঞ্জয় কখন অফিস থেকে বের হয়, কখন বাড়ি যায়, সমস্ত কিছুর উপর নজর রাখতে থাকে। এছাড়াও সঞ্জয় কি খেতে ভালোবাসে, তার পছন্দের রং কি, সমস্ত কিছু মহুয়া ভালো করে জেনে নেয়। একদিন সঞ্জয় অফিস থেকে বেরিয়েছে, এমন সময় মহুয়া তাড়াহুড়ো করে সঞ্জয়দের অফিসে ঢুকতে গিয়ে তার সাথে সঞ্জয়ের ধাক্কা লাগে। আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমার না আজকে অফিসে একটা ইন্টারভিউ ছিল, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আর এই পাওভাজির দোকানে এত লাইন, কি বলবো। সামনে পাওভাজির দোকানটা দেখে না খেয়ে আসতে মন চাই বলুন তো। ব্যাস, ওটা খেতে গিয়েই দেরি হয়ে গেল, তাই তাড়াহুড়ো করছিলাম আর কি। আমি এবার ভেতরে যাই, ওকে? এই বলে মহুয়া অফিসের ভেতরে ঢুকে পড়ে। কি মিষ্টি মেয়েটা, আবার আমার পছন্দের নীল রঙের জামাও পরেছে, আর একদম আমার মতো পাওভাজি খেতেও ভালোবাসে। হঠাৎ করে অচেনা অজানা কাউকে অবিকল নিজের মতো দেখলে বড্ড অবাক লাগে। এটা নিশ্চয়ই উপরওয়ালার কোনো সংকেত। এই বলে সঞ্জয় ও মহুয়ার পিছন পিছন তার অফিসের ভেতরে যায়। সেদিনের পর থেকে আস্তে আস্তে মহুয়ার সাথে তার বন্ধুত্ব বাড়তে থাকে। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে সঞ্জয় মহুয়াকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আমি তো বাড়িতে আমাদের বিয়ের কথা বলতে পারবো না, ওরা আমাকে কেউ পছন্দ করে না। আমার বাবা মায়ের কাছে তার দুটো ছোট মেয়ে সব থেকে পছন্দের, তাই আমাদেরকে বিয়েটা লুকিয়েই করতে হবে। তুমি আমার জীবনে আসলেই হবে, বাকি সবকিছু আস্তে আস্তে ঠিকঠাক শুধরে যাবে। আপাতত তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। সঞ্জয়ের কথায় রাজি হয়ে মহুয়া সৃজনীর জন্য বানানো বিয়ের গহনা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এবং সঞ্জয়ের সঙ্গে কোর্ট ম্যারেজ করে ফেলে। সঞ্জয় এবং তার পিসি সৃজনীদের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে সঞ্জয়ের বিয়ে হয়ে গেছে, তাই এই সম্বন্ধ তারা ভেঙে দিয়েছে। সৃজনী কিংবা তার বাড়ির কেউই এই ঘটনাতে হয়তো কিছু মনে করত না, যদি না তারা জানতে পারত সঞ্জয়ের সঙ্গে তাদের বাড়ির বড় মেয়েরই বিয়ে হয়েছে। তাই সৃজনী এবং অঙ্কিতা রেগে গিয়ে খোঁজ খবর লাগিয়ে সঞ্জয়ের 2 ভাইকেই বিয়ে করে। সমস্ত কথা শুনে সঞ্জয় প্রচন্ড পরিমাণে অবাক হয়। শুধুমাত্র বড় লোকের স্ত্রী হবে বলে এত কিছু করলে কি লাভ হলো বলো তো? সেই তো তোমার বোনটা যতটা সম্পত্তির ভাগ পাবে, তুমিও ততটাই পাবে, কারণ আমি আমার ভাইদেরকে সমানভাবে ভালোবাসি, আর তাই আমার সম্পত্তিও আমি ওদের সমান ভাগেই ভাগ করে দেবো। আমাকে তুমি ক্ষমা করে দাও সঞ্জয়, আর তোরা দুজনেও আমাকে ক্ষমা করে দে। আমি সত্যি বলছি, তখন রাগে আর লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি কিছুতেই মেনে নিতে পারিনি যে সৃজনী আমার থেকে ছোট হয়েও আমার থেকে আগে বিয়ে করবে, তাও আবার এত ধনী একজন কাউকে। আমাকে প্লিজ তোরা ক্ষমা করে দে। আমাদেরকে অরুণ আর পুষ্করের কাছে ক্ষমা চাইতে হবে। তুই যেভাবে এই বাড়ির বউ হতে গিয়ে তোর স্বামীকে নানান রকমের মিথ্যা কথা বলে ফাঁসিয়েছিস, আমরাও তোকে শিক্ষা দেব বলে ঠিক সেরকমই কিছু করেছি। আমরাও তোর মতো সমান দোষী। তাহলে আজকে এই ঘটনা এখানেই শেষ করো, আর বাবা মাকে ফোন করে জানিয়ে দাও যে আমরা সবাই একসাথে আছি একই শ্বশুর বাড়িতে, আর ভালো আছি। আমরা না দেখলে এই বৃদ্ধ বয়সে ওদেরকে কে দেখবে বলো তো? প্রায় 1 বছর পর মহুয়া সেদিন তার বাবা মাকে ফোন করে। প্রথমে তার বাবা মা অনেক রাগারাগি করলেও পরে তারা মহুয়াকে ক্ষমা করে দেয়। অরুণ এবং পুষ্কর বাড়িতে এলে সৃজনী এবং অর্পিতা তাদের সমস্ত কিছু জানায়। তারা সবাই একে অপরকে ক্ষমা করে দেয় এবং 3 বোন একই ছাদের তলায় একই শ্বশুরবাড়িতে মিলেমিশে সংসার করতে থাকে।